ভারতের সেনাপ্রধান বলছে যে এই সরকারের সাথে সম্পর্ক নাই, কিন্তু আর্মির সাথে ভালো সম্পর্ক আছে। মানে বাংলাদেশের সরকারের সাথে সম্পর্ক নাই, বাংলাদেশের আর্মির সাথে সম্পর্ক আছে। ওরা নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক করবি, এই সরকারের সাথে প্রফেসর ইউনূসের সরকারের সাথে সম্পর্ক করবি না। মানে ইন্ডিয়ার সেনাপ্রধানও বাংলাদেশের দ্রুত নির্বাচন চায়, বুঝে চাও? যা করার ও আকারের সাথে করে নাও বাপধান। বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে হয়তো এই টার্মে সম্পর্ক থাকবে, এর পরের টার্মে থাকবে না। পররাষ্ট্র উপদেষ্টা তো হাত কসলাইতে কসলাইতে শেষ। ইন্ডিয়ার রাষ্ট্রদূতকে ডেকে বলতে পারবে যে তোমার আর্মি চিফ তো সরকারের সাথে সম্পর্ক রাখতে চায় না, তো তুমি এমবেসি খুলে বসে আছো কে, রাস্তা মাপো। তো এই কয়েকদিন ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর ছাত্র শিবির নিয়ে মহাজ্ঞান চলিচ্ছে। আমরা অনেকেই কইছে দাদা আপনি কিছু বলেন। আমি ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আর ছাত্র শিবির সবাইই তো ভালোবাসি, স্নেহ করি। আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের তরুণদের এইভাবে বিভক্ত করলো কে? বাংলাদেশের তারুণ্যকে বিভক্ত হতে দেওয়া যাবে না তো। আমার ডাইন হাতের সাথে বাম হাতের লড়াইকে লাগাই দিল। সবাই অনুরোধ, প্রেসিডেন্ট, সেক্রেটারি, শীর্ষ নেতারা এই সব দলের কেউ অন্যের বিরুদ্ধে বলবা না। আজ থেকে টিভি চ্যানেলে গিয়ে তর্ক করবে না, ডিফিউজ করো এখন থেকে। কয়েকদিন ক্ষান্ত দাও। এজেন্সির লোক শিবির আর ছাত্রদল সেই অন্যের উপর ঝাঁপাই পড়বে। আমি চোখে চোখে দেখতে পাইতেছি এজেন্সির লোকেরা পূর্ণ শক্তি নিয়ে নামে গেছে, লক্ষ্যইতেছে ফ্যাসি বিরোধী তরুণ সম্প্রদায়ের মধ্যে ফাটল তৈরি করা। সফল হয়েছে তারা, পরস্পরের সাথে সংঘাত লাগাই দেওয়া সফল হয়ে গেছে। তবে এই ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত যে শব্দগুলো হইতেছে তাদের শিবির এক শিবির। জুলাই আন্দোলনের নেতাদের মধ্যে যে এত শিবির থাকার ব্যাপারটা এবং আন্দোলনে যোগ দেওয়া অনেকের, বিশেষ করে এই যে সেকুলার শহুরে এলিটদের, এদের মনে মনে হয় লজ্জা লাগিছে। এমনকি হাসিনাকে হটানোর আন্দোলনেও তারা নামছিলেন। এই ব্যাপারে আফসোসও দেখা যাচ্ছে কারো কারোর মধ্যে। এদিকে জাতীয় নাগরিক কমিটি যেটা হয়েছে না, এর মধ্যে অনেক পালট চলতেছে। এক শিবিরদের নাকি ভালোভাবে অন্তর্ভুক্ত করা হইতেছে না। আবার যারা তাদেরকে নিতেছে না, তারাও নাকি জীবনে কোনো না কোনো সময় শিবিরের সাথে সংশ্লিষ্ট ছিলেন। আন্দোলনের নেতৃত্বে শিবিরের ভূমিকা কতটা সেটা নিয়েও বিতর্ক চলতেছে। বাকশালী শাসনের প্রথা অনুযায়ী শিবির ত্যাগ দেওয়ার ঘটনাও নাকি ঘটতেছে। কয়দিন আগে মিজানুর রহমান আজারি একটা কথা বলছিলেন যে রাজাকার শব্দটা এখন সম্মানসূচক হয়ে গেছে। শুনেন, আমার নবীকে গালি দিত গণক, জাদুকর, এরপর গালি দিত পাগল, নির্বংশ বলে, আর আমাদেরকে গালি দেয় মৌলবাদী বলে, আমাদেরকে গালি দেয় রাজাকার বলে। রাজাকার শব্দটা তো এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে, অ্যাওয়ার্ড। শেখ হাসিনার শাসনে আমরা তো জানি শিবির পরিচয় দেওয়ার উপায় ছিল না। শিবির ত্যাগ দেওয়া, হত্যা, গুমের, মারধরের ঘটনা তো অগণিত। আবরারকে তো এইভাবেই মারা হয়েছে, তাই না? ফলে গোপন তো করতেই হইতো, উপায় তো ছিল না। হাসিনাকে হটানোর পরে বহু বছরের বার্তা ভেঙে গেছে। তাই অনুমান করি যে শিবির বা এক শিবিররা গর্ব নিয়ে নিজেদের পরিচয় দিতেছে যে রাজাকারের মতো একটা সম্মানের ব্যাপার হয়ে উঠছে শিবির হওয়াটা। নিজের যে পরিচয় আপনার সামনে আনতে চান, সেই নামে আপনাকে ডাকার ঘটনাকে ত্যাগ বলা কঠিন। তবে এটাও ঠিক যে দেশে এখনো বহু সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিসর আছে যেখানে শিবির পরিচয়, জামাতের পরিচয় সমস্যা হয়। ওইদিকে ছাত্রদল মনে হয় একটা অ্যান্টি শিবির মুডে আছে, ফলে কোথাও কোথাও এটা ট্যাগ হয়ে উঠতে পারে এবং দমন পীড়নের বৈধতা দেওয়ার ঝুঁকি তো থাকেই। এই যে পরিস্থিতিতে চলতেছে, এই পরিস্থিতিতে বিপ্লব পরবর্তী প্রতিক্রিয়া বা অস্থির সময়। সব বিপ্লবের পরে এরকম অস্থির সময় আসে। যারা জুলাই বিপ্লবকে বিপ্লব বলে স্বীকারই করতে চান না, তাদের জন্য এখানে কিছু ইশারা আছে। কিছুদিন পরে বিষয়গুলো হয়তো আর এতটা জটিল থাকবে না। আপনারা ভাবতে পারেন যে প্রথম আলোতে জামাতের হামিদের সাক্ষাৎকার চাপাইতেছে, এইটা প্রথম আলো করতেছে এমনি এমনি না। বাংলাদেশের রাজনৈতিক পরিষদের জামাত শিবির নিয়ে যে কুসংস্কার ট্যাবু ছিল সেটা দূর হইতেছে, এটাই তার প্রমাণ। এবার মূল আলোচনায় আসি, জুলাই বিপ্লবের শিবিরের কৃতিত্ব নিয়ে। শিবির নিয়ে কিছু কওয়া আমার জন্য মুশকিলই বটে। মানে শিবির নিয়ে কিছু কইলে, বিশেষ করে বিএনপি এসে কইবে আপনার প্রিয় শিবির, কেউ কেউ গালাগালিও শুরু করবে। কথাটা মিথ্যা না, শিবির প্রসঙ্গে আমার কিঞ্চিত দুর্বলতা আছে, এটা আমি আগেও বলছি। তাও আমি চেষ্টা করবো বস্তুনিষ্ঠভাবে আলাপটা করার। আমি যে কথাগুলো বলবো আপনারা কানেক্ট করতে পারবেন ঐতিহাসিক ঘটনার সাথে। আমি যে শিবিরকে এক্সট্রা খাতির করি নাই, জামাতকে এক্সট্রা খাতির করি নাই, সেটা আলাপ শেষ হলেই বুঝবেন। জুলাই বিপ্লবের শিবিরের ভূমিকা বা কৃতিত্ব যদি বুঝতে যায় তাহলে একটু পিছে থেকে শুরু করতে হবে। প্রথমে দেখবো আমরা হাসিনার বাকশালী শাসন এবং বাঙালি জাতীয়তাবাদের ইতিহাস চর্চার দিক থেকে। আন্দোলনের নেতাদের বয়স কত? ধরেন 20 থেকে 35, এইটুকু। তাহলে এদের রাজনৈতিক আর ঐতিহাসিক চেতনা পুরাটাই গড়ে উঠছে হাসিনার কঠোর বাকশালী শাসনে, বাঙালি জাতীয়তাবাদের একচেটিয়া দখলের মধ্যে, তাই না? তো এই তরুণ তরুণীরা কি দেখলো রাজনৈতিক পরিসর হিসাবে? তারা দেখলো বাংলাদেশ পুরোপুরি ভারতের দখলে। এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম সংস্কৃতি যেন লজ্জার বিষয়। তারা নির্যাতনের শিকার। বাংলাদেশের রাস্তায় দাড়ি টুপি নিয়ে হাঁটা যায় না, পুলিশ ধরে। বাংলাদেশের সব মসজিদ হয়ে আসছে আল-আকসা মসজিদের মতো, ইসরায়েলের মতো পুলিশের ঠাসা থাকে মসজিদ। বাসায় ধর্মীয় বই রাখা যায় না, বলে জিহাদি বই। দাড়ি টুপি থাকা মানে তারা আয়নাঘরে আটকে রাখা যায়। আয়নাঘরের দেয়ালে যে লেখা, সেটা তো সারা বাংলাদেশের সাধারণ মুসলমানের আত্মনাদ। আলেমদের নির্বিচারে গণহত্যা করা যায়, সর্বজন শুদ্ধ আলেমকেও রিমান্ডে অত্যাচারের শিকার হতে হয়, বছরের পর বছর আটকা থাকে বিনা বিচারে মুসলমানের সংস্কৃতি নির্বাসনে। আর বাংলাদেশে যে সংস্কৃতি সেলিব্রেট করা হয় সেটা আসলে বাঙালি হিন্দু সংস্কৃতি। আনন্দবাজার আনন্দ না লুকায় উল্লাস করে নিউজ করে ঢাকার পয়লা যেন অষ্টমীর এক ডালিয়া, মানে পয়লা বৈশাখ। তো লিখতেছে কার সঙ্গে তুলনা করা যেতে পারে? কখনো মনে হচ্ছিল কলকাতার কলেজ স্কোয়ার বা এক ডালিয়ার পূজা মণ্ডপ, কখনো বা শান্তিনিকেতনের বসন্ত উৎসবের চেহারা, তাসে রমনার বটমূলের বৃন্দগানী হোক, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনের রাজপথে মঙ্গল শোভাযাত্রা, পুজো, বসন্তের উৎসব মিলেমিশে একাকার ঢাকার নববর্ষের সকাল। কি আনন্দ! এটাই চাইছে ইন্ডিয়া, এটাই চাইছে আওয়ামী লীগ। এই কলকাতার সাংস্কৃতিক বিজয়কেই আওয়ামী লীগ বাকশাল বাঙালি জাতীয়তাবাদ দেশের স্বাধীনতা হিসেবে উপস্থাপন করছে। আওয়ামী লীগের যে বাঙালি জাতীয়বাদের ইতিহাসের যে বয়ান, তারা বলে যে 47-এ একটা ভয়ানক ঘটনা ঘটছে, দেশভাগ, ভারত ভাগ হয়েছে। ভারত ভাগ হয়ে ভারত আর পাকিস্তানও তাদের জন্য মহাবিপর্যয়। কিন্তু অবাক ব্যাপার দেখেন, ব্রিটিশ ভারত, যেটা আসলে মূলত মোগল হিন্দুস্তান ছিল, সেটাই মানতে চায় না তারা। তারা এটাকে মিথিক্যাল ভারত হিসেবে দেখে। সেই ভারতই হলো আজকের ভারত, সেই মহাভারত।
যেটা ভাগ হয়ে নাকি পাকিস্তান সৃষ্টি হয়েছে। তাহলে ইতিহাসের সবচেয়ে বড় ভিলনকে এই ইতিহাসে জিন্না, তাই না? তাহলে আমার স্বাধীনতা তো অভিশপ্ত, কারণ যেই মহাভারত ভেঙে পাকিস্তান তৈরি হলো, যেই পাকিস্তান আমাদের পূর্বপুরুষের লড়াই ফসল, সেটাই যদি ভুল হয় তাহলে সঠিক কোনটা? সঠিক হচ্ছে ইতিহাসে সেই ভুল শোধরানো, সেই মহাভারতের মিথিকাল ভারতে ফিরে যাওয়া, ওইখানে ফিরে গেলে আমার মুক্তি। এটাই হয়ে দাঁড়ায় আওয়ামী লীগের স্বাধীনতার বড়ায়, এটাই হইতেছে অষ্টমীর এক ডালিয়া, এটাই পয়লা বৈশাখ, এটাই বাঙালির প্রত্যাবর্তন মহাভারতে, এটাই আওয়ামী লীগ। তো বাঙালি জাতীয়তাবাদের দৃষ্টিতে স্বাধীনতার এই বয়ান, এটার যদি নাগরিকদের মুক্তির সম্ভাবনা না থাকে, তাহলে সেটাই তো সবচেয়ে বড় ব্যর্থতা, তাই না? এখন চিন্তা করেন, বাংলাদেশের নাগরিকদের যদি প্রকৃত স্বাধীনতা চাইতে হয়, তাহলে তো বিকল্প একটা ইতিহাস চিন্তা লাগবে আওয়ামী লীগের বাইরে, তাই না? কেননা খোদ স্বাধীনতার বয়ান আপনার মুক্তির আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারতেছে না। তো এখন দেখেন, আপনি যদি দেশের মানুষের মুক্তি চান, স্বাধীনতার রাজনীতি করেন, আন্দোলন করেন, তাহলে তো একটা সংগঠিত রাজনৈতিক শক্তি লাগবে আপনার জন্য। দেশের মানুষকে আহ্বান জানাইতে হবে তো সেই রাজনৈতিক শক্তি থেকে। সবচেয়ে বড় কথা, জনগণের ভরসাস্থল হইতে হবে তো আপনাকে। আপনার ডাকে তারা সাড়া না দিলে কিভাবে আন্দোলন করবেন? আপনি তখন সংগঠিত রাজনৈতিক শক্তির খোঁজ করবেন, তাই না? উঠতে বেড়াবেন, দেশের রাজনৈতিক সংগঠনগুলোর দিকে নজর দিবেন, তাদের বয়ান, ইতিহাস, চিন্তা যাচাই বাছাই করবেন, তাই না? হাসিনা প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যদি সম্ভাবনা খুঁজতে যায়, দেখেন কারা কারা আছে। বিএনপি আছে, বাম দল আছে দুই একটা, জামাত আছে, শিবির আছে, এই তো হেফাজত আছে। এই পর্যায়ে এসে আপনার মনে হবে যে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতার ভিত্তি কোথায়, দেশের নাগরিকদের মুক্তির জন্য কোন ইতিহাস চিন্তা সবচেয়ে উপযুক্ত, তাই না? আপনি বিএনপিকে যদি দেখেন, দেখবেন যে নির্যাতিত তারা, হাসিনার দমন পীড়নে তারা পিষ্ট, নেতারা জেলে, কর্মীরা গুম হয়ে যাচ্ছে, ক্রস ফায়ারে যাচ্ছে, ঘর বাড়ি ছেড়ে পালাই বেড়াচ্ছে বনে জঙ্গলে, তাই না? ভালো একটা সম্ভাবনা খুঁজে পেলেন, মজলুম দল সাধ্যমতো লড়াই করতেছে, রক্ত দিতেছে, তখন তাদের ইতিহাস চিন্তার দিকে নজর দেবেন। আপনি কি পেলেন? আপনি তো খুব একটা স্পষ্ট কিছু বুঝতে পারলেন না। বিএনপির মধ্যে আপনি তো গণতন্ত্রের দাবি দেখবেন, ভোটের দাবি দেখবেন, তারা একটা ভোট চাইছে, তাদের মধ্যে ভারত বিরোধিতা আছে একটা সেকশনের মধ্যে। বিএনপির লোকেরা বলে না যে আপনারা দেখতে পান না, আমরা তো তিস্তানিয়া প্রোগ্রাম করছি, লং মার্চ করছি ইন্ডিয়ার বিরুদ্ধে, আমরা কি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলি না? সত্য, কিন্তু এটাও সত্য, বিএনপির মধ্যে ভারতকে সন্তুষ্ট করিয়া দেশে গণতন্ত্র ফেরানোর আশাও আছে। তো এটা তো মিথ্যা কথা না, তাই না? প্রিয় দর্শক, আমরা একসময় বলে থাকতাম যে মনের ভাগে নাকি মানুষকে বনের বাঘের চাইতেও বেশি খা। ভারতকে এখন মনের ভাগে খাচ্ছে। একদিকে চায়না, আরেকদিকে পাকিস্তান, আরেকদিকে বাংলাদেশ, তিন দেশ ভারতকে এখন মনের ভাগে খাচ্ছে। ভারতের সেনাপ্রধান এখন এক ধরনের পাগল হয়ে গিয়েছে। চায়না দখল করে নিয়েছে ভারতের পূর্ব অঞ্চলের বিশাল জায়গা, আর সেম টাইম পাকিস্তান কাশ্মীর অ্যাটাক করছে। সেই দুই দিকে তাদের যুদ্ধ। এখন তৃতীয় দিকে ভারতের সেনাপ্রধান নজর দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশে নাকি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এসে ভরপুর হয়েছে, কারণ চিকেন লেগকে দখল করবে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা প্লাস চায়নার সেনাবাহিনী। এই 40 কিলোমিটার দখলের ভিতরে নেপালের সাথে সরাসরি বাংলাদেশের হয়ে যাবে সম্পর্ক। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই হুঙ্কার চলছে এখন নেপাল এবং ভুটানের সাথে সরাসরি হবে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য। এই কারণে ভারতের সেনাপ্রধান আজকে যে বক্তব্য দিয়েছে, আমি একটি ভিডিও স্ক্রিপ আপনাদের সামনে তার বক্তব্যের কিছু অংশ, সে কি বলছে এই বিষয়ে একটি পর্যালোচনা শোনাচ্ছি। দক্ষিণ এশিয়ায় প্রায় এক ঘরে ভারত যে সীমান্ত নিয়ে চরম অস্থিরতায় দিন কাটাচ্ছে তা স্পষ্ট হয়ে গেছে দেশটির সেনা প্রধানের নজিরবিহীন তৎপরতায়। এক মাসের ব্যবধানে চীন, পাকিস্তানের পর এবার বাংলাদেশ নিয়েও উদ্বেগ ও হুঁশিয়ারি আসছে দেশটির সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীর একের পর এক বার্তায়। সেখানে বাংলাদেশে পাকিস্তানের উপস্থিতির দাবি করে প্রচ্ছন্ন হুমকি দিলেন তিনি। আর তাই এই বার্তায় লাদাখ, কাশ্মীরের পর বাংলাদেশ সীমান্তের চিকেন নেক ঘিরে ভারতের উদ্বেগ উঠে এসেছে। সীমান্তের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে বরাবরই লুকোছাপা করে নরেন্দ্র মোদীর সরকার। তবে ভয়ানক শঙ্কা আর উদ্বেগের মধ্যে নরেন্দ্র মোদীর সরকারের চীন সীমান্ত থেকে সেনা সরিয়ে নেবে এমন বার্তার বিপরীতে সেনা প্রধানের শক্তি বাড়ানোর এই বক্তব্য এসেছে একেবারেই বিপরীত হয়ে। ভারতের সেনাপ্রধানের বক্তব্যে উঠে এসেছে পাকিস্তান নিয়ে হুঁশিয়ারিও। চীনের সাথে সংঘাত এড়ানোর চেষ্টা চালালেও পাকিস্তানকে যে কোনো উস্কানির জবাব দেয়া হবে তা নিয়ে হুমকি দিয়েছেন সেনাপ্রধান। কাশ্মীর নিয়ে পাকিস্তানের যে কোনো উস্কানির জবাব দিতে ভারত যে প্রস্তুত রয়েছে সেই বার্তাই স্পষ্ট করেছেন তিনি। ভারতীয় গণমাধ্যম এএনআই কে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়েও প্রচ্ছন্ন হুঁশিয়ারি এসেছে ভারতের সেনাপ্রধানের বক্তব্যে। কিছুদিন আগেই ভারতের গণমাধ্যমগুলো দাবি করে পাকিস্তানের সেনা ও গোয়েন্দা দল বাংলাদেশ সফর করেছে। এমনকি ভারতের 7 সিস্টার্সের সাথে যুক্ত থাকা চিকেন নেকের কাছে তাদের দেখা গেছে বলেও দাবি করে দিল্লির সংবাদ মাধ্যমগুলো। প্রিয় দর্শক, এই সেই চিকেন নেক, যেই চিকেন নেককে নিয়ে আমরা 53 বছরে কোনো সুবিধা নিতে পারি নাই, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষণায় এখন আতঙ্কিত ভারত। ভারতের নরেন্দ্র মোদী উলটপালট কথা বলছে, সেনাপ্রধানও উলটপালট কথা বলছে, কারণ চায়না এবং পাকিস্তান দুজনই চাচ্ছে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা করতে। সরাসরি যোগাযোগ ব্যবস্থা হয়ে যাবে চায়নার সাথে নেপাল দিয়ে আমাদের, কারণ নেপালের যদি আমরা 40 কিলোমিটার চিকেন লেক দখল করতে পারি, তাহলে আমরা নেপাল হয়ে চায়নায় আমরা সরাসরি সব ব্যবসা বাণিজ্য চালু করতে পারবো। ভুটান হয়ে আমরা সরাসরি
চায়নার সাথে ব্যবসা বাণিজ্য চালু করতে পারবো, আর পাকিস্তান এতে তাদের পূর্বের যে একটা দেশ ছিল, একই দেশ ছিল, সেই কারণে পূর্বের মমতা থেকে, ভালোবাসা থেকে বাংলাদেশকে অন্তত সাহায্য করে ভারতের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য পাকিস্তান প্রস্তুত বাংলাদেশকে সহযোগিতা করতে। আর এরই মাঝে ভারতকে যখন দাঁত ভাঙ্গার জবাব চায়না আর পাকিস্তান দিচ্ছে, নীরব দর্শকের ভূমিকা থাকতে চাচ্ছে আমেরিকা এবং ইউরোপ। তারাও খেপে আছে নরেন্দ্র মোদীর কার্যক্রমের উপরে। স্পেশালি বাংলাদেশের বিষয়ে নরেন্দ্র মোদীর নগ্ন হস্তক্ষেপ 15.5 বছর শেখ হাসিনা যেভাবে জুলুম নির্যাতন বাংলাদেশে করেছে, সেই কারণে সেই প্রতিশোধটা এখন সবাই মিলে ভারতের উপরে নিতে চাচ্ছে। একটা ডাকাতির ঘটনা নিশ্চয় আমাদের চোখে পড়েছে, বেশ ভাইরাল, আমরা ভাইরাল যেভাবে বলি সেটাই হয়েছে বলা যায়। বিভিন্ন মিডিয়া খবরটা যেমন এসছে, সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে আমরা আলোচনাও করছি। এটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা, এবং এটা আসলে জাস্ট একটা ডাকাতি এভাবে দেখা ঠিক হবে না। কারণ এই ডাকাতির ঘটনাটা ঘটেছে, এই বিভৎস ঘটনা, এটা বিভৎস ঘটনা ঘটেছে যখন দেশে একটা স্পেশাল অপারেশন চলছে, ডেভিলস হান্ট। আমাদের যৌথ বাহিনী, আমাদের সামরিক বাহিনী মাঠে আছেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, তার সাথে পুলিশ সহ সবাই মিলে একটা অপারেশনের মধ্যে আছেন। সেই সময় এরকম একটা ঘটনা ঘটলো, সুতরাং এটাকে জাস্ট একটা যেন তেন একটা ডাকাতির ঘটনা হিসেবে দেখা একেবারেই ভুল হবে। এটার পেছনে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং চক্রান্ত আছে, এটাকে এভাবেই দেখা উচিত বলে আমি মনে করি। ঘটনাটা এইরকম, এটা একটা বাসে হয়েছে, ঢাকা রাজশাহী রুটে চলা একটা বাসের মধ্যে। একটু বর্ণনাটা যেরকম হয়েছে, সোহাগ একজন ব্যবসায়ী, তারা ঢাকায় গিয়েছিলেন। তারা বলছেন গাড়ি যাত্রী বোঝাই থাকলেও গাড়ি চালক ও সহযোগীরা আরও 7-8 জনকে মাঝপথে গাড়িতে তোলে, তারপর গাড়ি চালকের সামনে একজন বসে পড়ে। যখন যাত্রীদের কাছে চলে আসে গলায় চাকু ধরে, বলছিলেন বাতি জ্বালাতে নিষেধ করছিলেন। তারপর বলছেন সবচেয়ে বড় কথা, সবার সঙ্গে চাকু নিয়ে দাঁড়ায় ছিল, 5-6 জনকে চুরিও মারে ওরা। ওই ভয়ে কেউ কোনো কথা বলেনি, সবাই মাথা নিচু করেছিল। ওরা বলছিল চোখ বন্ধ করবি, নাহলে কানা করে দিব। তারপর সোহাগ ও মুরারির কাছে 1,20,000 টাকা ছিল। ডাকাতরা শুরু চাইলে 20,000 টাকা দেয়, কিন্তু ডাকাতদের দেখে যে আরও আছে। তারপর ইনফ্যাক্টের সাথে চালক এবং হেল্পার জড়িত আছে বলেও বলা হয়েছে। তারপর বর্ণনা করতে করতে যে ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটে, আমি এই জায়গাগুলো একটু পড়ি, যেটা বিভৎস। এ সময় তারা কথা বলতে পারছিল না, মাথা উঁচু করতে পারছিল না, চোখ খুলতে পারছিল না, শুধু বাসে 2 নারী যাত্রী চিৎকার আর কান্নার আওয়াজ শুনছিলেন। হ্যাঁ, এখানে 2 জন নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণ, তারা ধর্ষিত হয়েছে, এরকম হতেই পারে। ওই 2 জনের সিট ছিল বাসের মাঝামাঝি, তাদের মাঝে একজন হিন্দু, তার সাথে স্বামীও ছিলেন। ডাকাতরা প্রথম ওই নারীর কাছে যা ছিল সব নিয়ে যায়, এরপর চিকন করে একজন ছেলে আমাদের সামনে ওই মহিলাকে টানতে টানতে জোর করে পেছনের সিটে নিয়ে যায়। ওর স্বামী বাধা দিতে গেলে স্বামীকে মারধর করে। এরা যে পরিমাণ উনি ধর্ষণেরও শিকার হয়েছে, পিছিয়ে নিয়ে গেলে উনি অনেক চিৎকার করছিলেন। ওদিকে আমাদের যেতে দিচ্ছিল না, আমরা শুধু চিৎকারের আওয়াজ পাচ্ছিলাম, জোরে জোরে কাঁদতেছিল, কিন্তু সেখানে আমাদের কিছুই করার ছিল না। তিনি আর একটু থেমে বলেন, ধর্ষণ না করলে কেউ ওই রকম চিৎকার করবে না। গুড় ব্যবসায়ী মজনু আকন্দ বলেন, ওই রাতে আমরা যে চিল্লাচিল্লি শুনছি তাতে মা বোনের ইজ্জতের গাড়ির ভেতরে আমাদের আরও কোনো ভাষা ছিল না, আমাদের মান সম্মানের ক্ষতি করেছে, ধস্তাধস্তি করেছে। সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন ওই 2 জন নারী। একজনের বয়স ছিল আনুমানিক 20 বছর, আরেকজনের 25 থেকে 30 বছর। এখানে একটা ব্যাপার হচ্ছে এরকম, এরপর পুলিশের কাছে গেছে, তাদের বয়ানের ভিন্নতা আছে। সেই বয়ানের মধ্যে পুলিশ মানে তাদের কাছ থেকে যখন জিনিসপত্র নেওয়ার চেষ্টা করছে, তখন নারীরা শারীরিকভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়েছেন এই পর্যন্ত বলছেন, কিন্তু ধর্ষণের কথা পুলিশ স্বীকার করছে না, কারণ তারা বলছেন এই অভিযোগ করা হয়নি। যদিও যাত্রীরা বলছেন ওখানে নামার পর থানায় গিয়ে, এই বিবিসি বাংলার ডিটেল রিপোর্টটাতে সব আছে, তারা সত্যিই সেখানে ধর্ষণের অভিযোগও করেছিলেন। পুলিশের দায় সারার একটা টেন্ডেন্সি আছে, কারণ ধর্ষণের অভিযোগ একটা চলন্ত বাসে এত মানুষের মধ্যে থাকা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় আছে সেটা বোঝা যায়। এবং ঘটনাচক্রে তিনি একজন হিন্দু নারী। একটু এভাবে যদি দেখি, একটা দেশে এখন যৌথ বাহিনী মাঠে আছে এবং তারা বিশেষ অপারেশনের মধ্যে আছে, হাজার হাজার মানুষ গ্রেফতার হচ্ছে, এই রকম তথ্য আছে। যা ঘটে এই ধরনের সময়ে, যে চোর ডাকাতও যারা আছে তারা তা কিছুটা সতর্ক থাকার কথা, সতর্ক তারা থাকবে, কারণ এই ধরনের অভিযানের মধ্যে তাদের ঝুঁকি অনেক বেশি থাকে। ফলে চুরি ডাকাতিও করলে খুব সাধারণ জায়গায় করা, কারণ একটা চলন্ত বাসে চুরি ডাকাতি করা কিন্তু খুব সোজা ব্যাপার না। 3-3.5 ঘন্টা বিভিন্ন রাস্তায় তারা ঘুরে 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 সব মানুষের সব কিছু নিয়ে তারপর তারা নেমে গেছে। খুবই রিস্কি একটা বিষয় ছিল, কিন্তু এই রিস্কটা তারা নিয়েছেন এবং ধর্ষণ করেছেন। একটা কথা বলা হয়, এককালে ডাকাতরা যখন কারো বাড়িতে ডাকাতি করতে যেতেন, তাদের মধ্যে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং ছিল, তারা বাড়ির নারীদের উপরে কোনো রকম কোনো অসম্মানজনক কিছু করতেন না। যখন বিভিন্ন সময় বিভিন্ন বাড়িতে ডাকাতি হতো, আজ থেকে 50-60-70 বছর আগেও, এটা তাদের এই কারণে ছিল যে নারীর ওপরে এই ধরনের শ্লীলতাহানির চেষ্টা, তাকে অসম্মান করা, তাকে যৌন হয়রানির লিস্ট করা, মানে মানুষ টাকা দেয়, টাকা দিয়ে দিতে তার গায়ে লাগে, কিন্তু নারীদের উপরে যখন এগুলো হয়, এগুলোর পরিণতি তখন যারা ভিকটিম তারা অনেক বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। সেই কারণে তারা এগুলো অ্যাভয়েড করতেন, এটা তাদের মোটামুটি একটা নিয়মের মধ্যে ছিল। কিন্তু এখানে ধর্ষণের ঘটনাও ঘটেছে, তার মানে তারা কত বেশি ডেসপারেট হয়ে এই কাজগুলো করেছে, কত বড় ঝুঁকি তাদের, কারণ এই ব্যাপারগুলোর প্রভাব তাদের উপর অনেক বেশি আসতে পারে, সব জেনে শুনে তারা এই কাজটা করেছে। সুতরাং এটাকে জাস্ট একটা ডাকাতির ঘটনা হিসেবে দেখা উচিত হবে বলে মনে করি না। এবং বাংলাদেশের এই মুহূর্তের আইনশৃঙ্খলা পরিস্থিতি কত খারাপ তার একটা খুব গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে এই ডাকাতি এবং ধর্ষণের ঘটনাটা আমাদের সামনে থাকলো।
এমনিতেই বিভিন্ন জায়গায় এই যৌথ বাহিনীর অপারেশন ডেভিলস হান্টের মধ্যেও আমরা দেখছি ছিনতাই বেড়েছে বিভিন্ন জায়গায়, আইনশৃঙ্খলার পরিস্থিতি যে খুব ভালো হয়ে উঠেছে, নট নেসেসারিলি তার মধ্যে এটা ঘটলো। সো সার্বিকভাবে সরকার আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে ব্যর্থ হচ্ছে, বিভিন্ন জায়গায় তার ব্যর্থতা আছে। ঢাকা সহ বিভিন্ন জায়গায় এখনও নানা রকম আন্দোলন হয়, শহর ঠিকঠাক মতো চলছে না, অর্থনৈতিক ক্রাইসিস আছে, সব কিছুর সাথে আসলে মানুষের জীবনের এই যে নিরাপত্তাহীনতা বোধ, এই বোধটা বাড়ছে। এটা স্পেশাল অপারেশনের মধ্যেও বাড়ছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা আমি বারবার বলি সেটা হচ্ছে দেশের কোনো একটা প্রশ্নে, মানে আমাদের দেশের নিরাপত্তার প্রশ্নে সর্বশেষ যে রিসোর্ট সেটা হচ্ছে আমাদের সামরিক বাহিনী। সেই সামরিক বাহিনী মাঠে থাকা অবস্থায় এই ঘটনা ঘটছে এবং মানুষের এই বোধ তৈরি হচ্ছে। সে কারণে শুরুতে বলেছি এটাকে জাস্ট একটা ডাকাতির ঘটনা হিসাবে আমি দেখতে চাই না, জাস্ট কিছু ডাকাতি ঘটনা ঘটিয়েছে সেটা আমি মনেও করি না। এটা একটা পরিকল্পিত সংঘবদ্ধ কোনো পরিকল্পনা, যার মাধ্যমে আসলে এই সরকারের অধীনে নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা অবস্থা কতটা খারাপ, কতটা ব্যর্থ সরকার, এটা প্রমাণের চেষ্টা করা হয়েছে। এটা প্রমাণ করা গেলে অনেক কিছু করা যায়। বিশেষ করে এই ভয়টা অনেকেই পাচ্ছেন, এটা নিয়ে অনেকেরই সতর্কবার্তা আছে। আমার নিজেরও একই রকম সতর্কবার্তা আমি রাখতে চাই যে সরকারকে ব্যর্থ দেখিয়ে দেশকে নির্বাচনের দিকে যেতে বাধা দেওয়ার চেষ্টা হতে পারে। অনেকেরই ক্ষমতায় থাকার ইচ্ছে, ক্ষমতায় যাওয়ার ইচ্ছে, তাদের মতো করে ক্ষমতার স্ট্রাকচারটাকে কবজায় নেওয়ার ইচ্ছে। ফলে এরকম কিছুর প্রেক্ষাপটে খুবই সম্ভব যে তারা এই দাবি তুলবেন আস্তে আস্তে, বা কেউ কেউ মনে করবেন সামরিক বাহিনী নিয়ে নিলেই ভালো, বা পুরোপুরি না হলেও ১-১১ মতো একটা মুখোশধারী, মানে বেসামরিক মুখোশধারী একটা সামরিক সরকার আসুক। এতে অনেকেরই পারপাস আসলে সার্ভড হয়। আমি কেউ কেউ বলতে পারেন যে আমি অনেক বেশি চিন্তা করছি, অনেক বেশি ভীত হয়ে ধরনের কথা বলছি। আমার মনে হয় এসব ক্ষেত্রে একটু ভীত থাকা ভালো। যদি এটা বাড়াবাড়িও হয়ে থাকে, স্টিল আমাদের এই পয়েন্টেই দেখা দরকার আছে। অনেক ক্ষেত্রেই অনেকভাবেই আমরা দেখব এই সরকারকে ব্যর্থ করার তোলার, এই সরকারকে ব্যর্থ দেখানোর সিরিয়াস চেষ্টা আছে। এবং আমাদের সরকারেরও মনে হয় আস্তে আস্তে না, খুব দ্রুতই ভাবতে হবে আসলে যদি সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পরিস্থিতি হয়, তার আগে সরকারের কী করা উচিত। দিনের শেষে সরকারের সামনে আসলে দুটো অপশানই তৈরি হয়ে যেতে পারে, এটা এখন থেকেই তাই। আমি সরকারের আসলে গ্র্যাজুয়াল ডিক্লাইন দেখছি, তার অনেকগুলো গুরুত্বপূর্ণ সব পদক্ষেপ নেওয়ার পরও পরিস্থিতি যখন খুব সিগনিফিক্যান্ট উন্নতি হয় না, তখন আইদার এই ধরনের একটা টেক ওভারের জন্য সরকারকে মেনে নিতে হবে, অথবা একটা আর্লি ইলেকশনস, ইভেন এটা ডিসেম্বরও এই ব্যাপারটা নিয়ে আরও ডিটেইল আলোচনা করতে হবে।